আচ্ছা, তাহলে আমরা যে সিদ্ধান্তগুলো নিলাম একটু দ্রুত নিয়ে ফেলি। আমাদের এইটাও আজকে গ্রুপের একটা অংশ, কারণ প্রশ্নগুলো যদি সুন্দর না হয় বা কার্যক্রম তো প্রবলেম হয়ে যাবে। মানে ধরুন যে প্রশ্নগুলো যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে এবার আপনারা আশাহত হবেন। তো এই জন্য আমরা কিছুটা সময় নিলাম। আমাদের বাংলা প্রশ্ন করবে রহমা আশি আপু, মুশফিকা আপু করবে গণিত প্রশ্ন, আর বিথি আপু করবে ইংরেজি প্রশ্ন। আর এই পরীক্ষাটা আপনারা যে প্রশ্নটা করবেন, নাম এই হচ্ছে মাশরুফা। আচ্ছা, আচ্ছা, মাশরুফা আক্তার, হ্যাঁ সরি, মাশরুফা আক্তার আপু। তাহলে আপনি করবেন গণিত, বিতি আপু করবে আপনার ইংরেজি, আর রহমা আশি আপু করবেন বাংলা। আর এইটা আপনাদের যেই পরীক্ষা, আপনাদের যেই প্রশ্নটা, এই প্রশ্নটা শুরু হবে 11টা থেকে, রাত 11টা থেকে আপনাদের এই প্রশ্নটা হবে। তো আপনারা এই প্রশ্নটাতে পরীক্ষা দিবেন। মানে ধরেন যে রহমা আপু, আপনি যদি যেহেতু বাংলা করছেন, যাতে আপনি বাংলা উত্তরগুলো পারেন, তাহলে আপনি বাংলা আর কি দিবেন, ঠিক আছে? মানে আপনি দিবেন, অ্যান্সার করে দিবেন। তার মানে আপনারা তিনজন তিনটা প্রশ্ন করলে কি হবে, আপনারা সেকেন্ড যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটাও ভালো করে অংশগ্রহণ করতে পারবেন। মানে আপনি ওখানকার 15টা প্রশ্ন পারবেন, আর 30টা আপনার আননোন থাকবে, আর 15টাতে আপনি নিজে করবেন। কিন্তু 10টার দিকে যে প্রশ্নটা হবে, 10টায়, ওইটা আপনাদের সবার আননোন থাকবে, ওই প্রশ্নটা আমি করব। মানে ওই প্রশ্নে আমি পরীক্ষা দেব না রে, আমি তো আর কি দেব। কিন্তু সেকেন্ড যেটা আছে, সেটা আপনাদের প্রশ্ন আমি পরীক্ষা দেব। তাহলে আপনারা মনে হয় বুঝছেন যে কেন দুইটা প্রশ্নের কথা বলি। কারণ হচ্ছে যে জি আমি, ভাইয়া। হ্যাঁ, কারণ যাতে আমি নিজেও যাতে পরীক্ষা দিতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, ধরেন যে এখন বলতে পারেন যে আমি কেন কেন আমরা দুইটা পরীক্ষার অবস্থান রাখছি, কারণ হচ্ছে যে যে কেউ মিস করে ফেলতে পারেন, ঠিক আছে? তো এই জন্য চিন্তা করলাম যে দুইটা প্রশ্ন হইলে কি হয়, যে প্রায় ধরেন 90টা প্রশ্ন আপনি ওদিনকে হয়ে যাবে। দুইটা প্রশ্নের উপর পরীক্ষা দিলে আপনার 90টা প্রশ্ন কাছাকাছি আসবে। তাহলে ধরেন যে আমি যেই প্রশ্নগুলো দিলাম, তো ওগুলো আপনারা দেখলেন এগুলো গুরুত্বপূর্ণ আছে, আবার আপনি প্রশ্নগুলো অ্যানালিসিস করে করে বের করলেন, সব মিলে আমাদের সামনে ওই টপিকগুলোর মধ্যে 90টা প্রশ্ন সামনে আসবে, দেখবেন এখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন। তো এই জন্য আমরা মানে মোটামুটি কোচিং এর প্যাটার্নই, মানে এখানে আমরাই প্রশ্ন করব, আমরাই পরীক্ষা দিব, আমরাই এখানে প্রেজেন্টেশন দিব, আবার আমাদেরই সমস্যা থাকবে। তো সব মিলিয়ে এই সার্ভিসটা আমার কাছে মনে হয় আমরা ইনশাল্লাহ এইভাবে আন্তরিকতার সহিত কন্টিনিউ করলে ইনশাল্লাহ আমাদের সবার জন্য ভালো হবে। মানে এটা আপনি একসাথে আপনি মানে সার্ভিস নিচ্ছেন প্লাস সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে? তার কোচিং এ তো আপনি শুধুমাত্র নিচ্ছেন, তার মানে আপনার ভিতরে যে ক্রিয়েটিভিটি, সেটা কিন্তু বের হচ্ছে না। ইনশাল্লাহ আপনি এখানে প্রত্যেকটা সাবজেক্টে ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন। এরপরে আমরা তো শুধুমাত্র 3টা সাবজেক্ট নিয়ে কাজ করব না। এরপরে ধরেন আমরা যখন বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ওগুলো নিয়ে যখন কাজ করব, তখন আপনি প্রশ্ন করতে পারবেন। তা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, আমি যেহেতু অনেক কোচিংয়ে ক্লাস নিতাম, তো দেখলাম যে করাটা, আপনি কাউকে প্রশ্ন করবেন বা পরীক্ষার জন্য প্রশ্ন করবেন, এই জিনিসটা আলাদা একটা কোয়ালিটি। মানে আপনি যখন চেষ্টা করবেন প্রশ্ন করার, তখন দেখবেন যে আপনার মাথায় কত নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে। যেমন ধরেন যে রহমা আশিয়া আপুকে বললাম যে আপনি বাংলা থেকে অ্যান্সার করেন, তাহলে উনি দেখবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত বাংলার যেই টপিকগুলো দেওয়া আছে, এগুলাকে কয়েকবার পড়তে হবে। আচ্ছা, আমি কোন প্রশ্নটা দিব, এইটা দিব না কোনটা দিব, মানে আপনাকে অনেকগুলো প্রশ্ন নিয়ে হিজিবিজি করতে পারবেন, মানে প্রশ্নটা আন্তরিকতার সহিত করবেন। বিষয়টা এমন না যে আপনি যাই ওখান থেকে 15টা প্রশ্ন তুলে লিখে দিলেন, বিষয়টা এরকম না, ঠিক আছে? আপনি ওখান থেকে, আপনাকে বাংলায় ধরেন যে দেওয়া হইলো, প্রায় আমাদের মনে হয় বাংলা একাডেমি পর্যন্ত দেওয়া আছে মনে হয়। তো শুরু থেকে বাংলা একাডেমি পর্যন্ত আপনি দেখবেন যে কোন পার্টগুলো থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসছে, কোন জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেমন চর্যাপদ ইম্পর্টেন্ট বা মধ্যযুগ ইম্পর্টেন্ট, তো ওগুলা থেকে প্রশ্ন করবেন। আবার বাংলা একাডেমি বা আমাদের যেই এশিয়াটিক সোসাইটি, এখান থেকে কি ধরনের প্রশ্নগুলো বেশি বেশি আসছে পরীক্ষায়, তাহলে এগুলো আপনি বারবার অ্যানালাইসিস করতে করতে দেখবেন যে আপনি যখন আগে পড়ছিলেন তখন যতটা সুন্দর করে বুঝতেন, কিন্তু আপনি শুধুমাত্র এক সেট প্রশ্ন করতে যায় এর চাইতে ভালোভাবে বুঝতেছেন, মানে এর চাইতে সুন্দরভাবে আপনি নতুন নতুন চিন্তা করতে পারতেছেন। এই যে আমাদের মাশরুফা আপু, উনি যখন আপনার আপনি যখন গণিতটা যখন প্রশ্ন করবেন, তখন দেখবেন যে আপনাকে অনেক ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে যে কোন লেভেল থেকে প্রশ্নগুলো আসতেছে, কোন প্রশ্নটা ইজি, কোন প্রশ্নটা কঠিন, ঠিক আছে? আমি তো বললাম যে কঠিন প্রশ্নগুলো না দেওয়ার জন্য, তাহলে আপনাকে কঠিন প্রশ্নটা আগে খুঁজে বার করতে হবে। তাহলে এইভাবে আপনার অ্যানালাইসিস পাওয়ারটা বাড়বে। আর হাবিবা দ্বিতীয় আপনি যখন ম্যাথটা করবেন, সরি ইংলিশটা করবেন, দেখবেন নাউন প্রোনাউন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলা নিয়ে আপনার সামগ্রিক একটা ভালো একটা ধারণা আপনাদের হয়ে যাবে। তাহলে এই জন্য প্রশ্ন যারা করতেছেন, আপনারা নিঃসন্দেহে এই সপ্তাহের ভাগ্যবান, ভাগ্যবতী, ঠিক আছে? আপনারা তো তিনজনই মেয়ে। তো এরপরে আপনারা যখন এরপরের সপ্তাহে আবার তিনজনকে দায়িত্ব দেওয়া হবে, ঠিক আছে? একটা সময় আমরা এরকম দায়িত্ব দিব যে এই সপ্তাহে একজন প্রশ্ন করবে,
ধরেন যা এই সপ্তাহে আমি করলাম পরের সপ্তাহে আরেকজন করবে, মানে 90টা মানে সরি 45টা প্রশ্ন নিয়ে সে সারা সপ্তাহে রিসার্চ করে এরপরে করবে। তাহলে এইভাবে যদি আমাদের কাজগুলা হয় বা সিস্টেমগুলো আমাদের যদি এইভাবে হয়, তখন দেখবেন যে আমাদের সবার জন্য একটা কল্যাণকর একটা সিচুয়েশন ইনশাল্লাহ পরিস্থিতি আমাদের তৈরি হবে, যেটা দ্বারা আপনি একসাথে প্রশ্ন করতে পারবেন, প্লাস আপনার মধ্যে যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে সেটা আপনি দেখাইতেও পারবেন। তো আশা করি আমাদের কার্যক্রমগুলো বুঝছেন। আমরা তাহলে বাস্তব সংখ্যা থেকেই শুধুমাত্র গণিতে প্রশ্ন করব, আর বাংলা টাংলা এগুলো তো আপনাদের পড়া আছে, সমস্যা নাই, ওগুলো একবার রিভিশন দিয়ে নেবেন। আর ইংলিশটা একটু পড়ে নেবেন। আর আমাদের হাবিবা বিথি আপু, আপনি ওই ভোকাবুলারি থেকে খুব একটা বেশি প্রশ্ন দিয়েন না। ভোকাবুলারিগুলা সবাইকে দেওয়া হয়েছে শুধুমাত্র চোখ বুলায় রাখার জন্য। তবে তার মানে এই না যাওয়ার পড়বেন না, দেখেন প্রশ্ন দিবে না এই জন্য পড়বেন না এমন না, তাতে আবার বিপদে পড়বেন। যখন আবার না ভোকাবুলারির ভাইয়া, প্রশ্ন হবে, হ্যাঁ দুই দুই একটা একটা প্রশ্ন প্রশ্ন দিবেন, দিবেন। মানে একটা বা দুইটা প্রশ্ন দিবেন, ঠিক আছে। কিন্তু যখন ভোকাবুলারি থেকে আবার ফুল প্রশ্ন হবে, তখন আপনি বিদেশ হয়ে যাবেন যে হায় হায়, আমি তো আগে ভোকাবুলারি না পড়ে বিপদে পড়লাম। তাহলে আপনাকে ভোকাবুলারিটা একটু বেশি বেশি করে প্রতিদিন পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কথাবার্তা এখানে শেষ, আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এবার দেখেন, দেশ দেয়ার এনি কার অন দ্য স্ট্রিট, মানে এখন তাহলে এখানে কি হতে পারে? চিন্তা করেন তো। আর হবে মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের রহমা আপু বলতেছেন মনে হয়। আর হবে। আমাদের আচ্ছা মাশরুফা আপু দেয়ার বলতেছেন, এনি কার। দেশ দেয়ার এনি কার অন দ্য স্ট্রিট। ইজ হবে মনে হয়। তো আপনার যখন ইজ আপনার দেয়ার এনি কার। হ্যাঁ, আপনি যখন হেয়ার দেয়ার থাকবে তখন আপনি তো বুঝবেন যে এটা, প্রথমে আপনাকে দেখতে হবে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে দেয়ার এই জন্য শুরুতে নাই, দেয়ার আপনার পরে আছে। তো এই হলো দেয়ার, তো দেয়ার থাকলে দেয়ারের পরে দেখেন এনি, এনি এর পরে সাবজেক্ট মানে ভার্বটা প্লুরালও হতে পারে সিঙ্গুলারও হতে পারে, তবে নির্ভর করবে তার পরের শব্দের উপর। এনির পরে কি আছে দেখেন, আমাদের এগুলো কিন্তু খুব ভালোভাবে আলোচনা করা আছে আমাদের যখন ওই যে প্রোনাউনটা যখন আমরা শেষ করছিলাম। দেখেন এনির পরে কি আছে, কার্ডস আছে, কার্ডস, তার মানে দেখেন প্লুরাল। এই যে দেখেন দেয়ার এর পরে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, তাহলে ভার্ব এখানে কি হবে, হাবিও বিতি হবে, এখানে আর হয়ে যাবে আর। বুঝছেন ব্যাখ্যাটা? আমি শুধু এনি এনি ধরে আছি। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে দেখেন এরপরটা চেষ্টা করেন, হেয়ার ড্যাশ বুক অ্যান্ড ব্যাগ দ্যাট আই লস্ট লাস্ট উইক। ওয়াজ দা। না, আর হবে তো। আর দা। আর কেউ বলবেন? একজন বললেন আর। আর আমাদের আর দা। হ্যাঁ, আমাদের মাশরুফা আপু আর্টটাই বলতেছেন হবে আর। আর্টটা। আমাদের তহিদুল ইসলাম ভাই আছেন, উনিও আর বলছে। আচ্ছা এখানে দেখেন না, আরই হবে। তো এখানে দেখেন এই যে হেয়ার আর, হেয়ার আর, এখানে দা। তো এই জায়গায় একটা বিষয়, আমি এই প্রশ্নটা আনার একটা কারণ আছে, যে কারণটা হচ্ছে যে আমরা একটা রুলস পড়ছিলাম, দা দ্বারা যদি আহ, একটা মানে একটা যেমন যেমন যে দা প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, দা প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, তখন আমরা ইজ বসাইতাম, মানে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, এই দ্বারা এই যে প্রিন্সিপাল এবং সেক্রেটারি দুইটা পদকে একজন লোক ধারণ করছে, দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল ধরেন, বা প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, তাহলে দুইটা হলো আলাদা আলাদা পদ, এই দুইটা পদকে একজন লোক ধারণ করছে, এই জন্য এখানে ইজ হয়েছিল। কিন্তু আপনি দেখেন যে এখানে বুক অ্যান্ড ব্যাগ, এটা কি আলাদা আলাদা কোনো পদ, দুইটা বস্তু, তো এই জন্য এখানে ওই রুলস আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, যে দা বুক অ্যান্ড ব্যাগ, এই জন্য এটা যে সিঙ্গুলার সেন্স দিবে বিষয়টা,
এমন না, এখানে নির্দিষ্ট করে বলে দিছে যে দা বুক অ্যান্ড ব্যাগ মানে এই বই এবং ব্যাগটা, ঠিক আছে? তাহলে এখানে অবশ্যই আলাদা আলাদা দুইটা জিনিস, ঠিক আছে? আর ওগুলা ছিল পদবি, মানে দা প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, এইগুলো হলো পদবি, দুইটা পদকে দা দ্বারা একসাথে করে দিছে। আর এখানে হচ্ছে দুইটা হচ্ছে আলাদা আলাদা বস্তু, এই জন্য এখানে দা একটা থাকা সত্ত্বেও আপনি এখানে সিঙ্গুলার চিন্তা করতে পারবেন না। মানে আপনারা হয় কি জানেন যে একসাথে গ্রামারের বেসিক থেকে পড়তে পড়তে মানুষ বেশি অ্যাডভান্স হয়ে যায়, তখন চিন্তাগুলো একটু একদম সবার চাইতে আলাদা করে। যেমন আমি এখানে বলি যে আমাদের মাশরুফা আপু, উনিকে আমি অনেক আগে থেকে দেখছি যে উনি যে গ্রুপে যখন অ্যান্সার করতো, যে ওনার গ্রামারের সেন্স ভালো, যে উনি মানে বলে ফেলতে পারে যে এখানে এইটাই মানে হয়ে যাবে, বা উনি ছোটবেলা থেকে হয়তো বা এই গ্রামার ট্রামার বা ইংলিশ টিংলিশ এগুলো বেশি পড়ছে, ঠিক আছে? এই জন্য উনি আইডিয়া করে ধুম করে বলে ফেলতে পারে, কিন্তু উনি আবার মাঝে মাঝে একজ্যাক্ট ব্যাখ্যাটা ওনার মানে মানে কোন সেন্স থেকে বলছে সেই ব্যাখ্যাটা কিন্তু উনি অনেকটা লজিক্যালি মাঝে মাঝে ধরতে পারে না, কিন্তু ওনার অ্যান্সারটা কিন্তু সঠিক হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এখন দেখেন, আপনি তো আসলে পরীক্ষা হলে কাউকে বুঝাবেন না, তাই না? আপনি তো গোল্লা ভরাটি করবেন। এই জন্য উনি, আমার দৃষ্টিতে উনি আগে আছে, ঠিক আছে? যে কারণ উনি মানে অ্যান্সারটা গেস করতে পারে যে এখানে কোন প্রশ্নটা গেস মানে কোন অ্যান্সারটা হয়। আর আমরা আবার বেশি ডিপ থেকে গ্রামার পড়লে কি হয়, আমরা একটু গবেষণা করার চেষ্টা করি যে আচ্ছা এটা কি হতে পারে, মানে একটু বেশি প্রকার যেদিকে চিন্তা করার দরকার না এর চাইতে বেশি চিন্তা আমরা ওদিকে করে ফেলি। তো এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করলাম যে দা বুক অ্যান্ড ব্যাগ থাকলে এখানে আলাদা আলাদা দুইটা বস্তুকে বোঝানো হচ্ছে, মানে দুইটা বস্তু, এখানে দুইটা বস্তুকে নির্দিষ্ট করছে। এই জন্য এইটার সাথে আপনি দা প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারিকে মিলাবেন না। তো এখানে যাই হোক, যে আমরা এই যে দেখেন দ্য বুক অ্যান্ড ব্যাগ, এটা হচ্ছে প্লুরাল, দেয়ার এর পরে প্লুরাল আছে, তাহলে ভার্ব অবশ্যই প্লুরাল হবে, এই জন্য আর দেওয়া হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেয়ার ডেস সাম চেঞ্জ, যে রিসেন্টলি, এটা হচ্ছে রিসেন্টলি, এটা আর দেয়ার ডেস সাম চেঞ্জ রিসেন্টলি, এটা আপনার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে। হ্যাঁ, একটু বলেন আপনারা। আচ্ছা, তাহলে এখানে দেয়ার ডেস সাম চেঞ্জ রিসেন্টলি, তাহলে এটা কি হইতে পারে? কিছু পরিবর্তন। একটু চিন্তায় পড়ে গেছেন। দেখেন, সাম হচ্ছে এমন একটা শব্দ যার পরে আপনার সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে। তাহলে দেখেন যে চেঞ্জ, তাহলে এই যে এখানে প্লুরাল করে দিছে এটাকে, মানে সামের পরে প্লুরাল আছে, এটাকে বলে ইনডিফিনিট প্রোনাউন। আর এটার পরে সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, এগুলো নিয়ে আমরা অতীতে কথা বলছিলাম। তাহলে এরপরে দেখেন একটা শব্দ আছে রিসেন্টলি, তাহলে আপনি দেখেন সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল হবে। এখন ভার্ব আপনি কাকে দেখাবেন, কাকে দেখে নিবেন? এই যে দেখেন রিসেন্টলি, সাম্প্রতিক সময়ে, তাহলে এই যে রিসেন্টলি, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ক্লোজ মার্কার, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে চেনার উপায়। তাহলে এখানে রিসেন্টলি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায়, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় আছে? আমি মনে হয় হ্যাভটা হ্যাঁ, আমি মনে হয় এখানে একটু ভুল করছি, সেটা হচ্ছে বিনটা দেই নাই। বিন লাগবে একটা। হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা বিন লাগবে। জি ভাই, এই জন্য ওই অপশনটা বাদ আচ্ছা, দিয়েছিলাম, আচ্ছা। এই জন্য কিন্তু কনফিউশন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে যাই হলো, তাহলে এই জন্য হ্যাভ বিন, ঠিক আছে? তাহলে এটা হবে আপনার হ্যাভ বিন হবে, হ্যাজ বিন তো হবেই না যেহেতু প্লুরাল, তাহলে এই জন্য এটা এই আমাদের জন্য হ্যাভ বিন। আর বললাম। আচ্ছা, তাহলে এখানে আমরা এবার আরেকটা সেন্টেন্স লিখি, আমার এতটুকু লিখে আনছিলাম, এখন বাকিটা আবার এখানে আমরা লিখবো। দেখেন, এরপর আরেকটা সেন্টেন্স লিখি, যা আপনারা এখন একটু দেখেন।
দেখেন আপনার গণিত এবং ইংরেজির বেসিক যতদিন পর্যন্ত ভালো না হয় ততদিন পর্যন্ত পরীক্ষা দিয়ে বা আমরা চেষ্টা করে আসলে কোনো লাভ হবে না। ঠিক আছে? তো এই জন্য সবার আগে হচ্ছে আপনার গণিত এবং ইংরেজি আর হচ্ছে বাংলা ব্যাকরণ। ঠিক আছে? এগুলার বেসিক আমাদের আগে ভালো থাকতে হবে। গ্রামারের বেসিক, এরপরে আমাদের ওয়ার্ড মিনিং পাওয়ার তো আমরা যেটা চেষ্টা করতেছি ওইভাবে তো ইনশাল্লাহ একটা সময় ওয়ার্ড মিনিং পাওয়ার বেড়ে যাবে। তো কিন্তু আমাদের ওই যে আমরা মানে এর আগেও বলছিলাম যে আপনি ১-১.৫ বছর প্রিপারেশন নিয়ে যদি ভালো একটা প্রস্তুতি নিতে পারেন, এখন প্রস্তুতির মধ্যে কেমন হবে সেটা হচ্ছে পরীক্ষা। কারণ আমরা এখানে ইনশাআল্লাহ লাইভ পরীক্ষাও দেব। যখন আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে, আমরা সবাই একটা মডেল টেস্ট কিনবো। একই প্রকার মডেল টেস্ট বই। ধরেন যে সবাই এক প্রকাশনের মডেল টেস্ট নেব। মডেল টেস্ট নিয়ে এবার আমরা এখানে বসবো। বসে বলবো যে ঠিক আছে তাহলে লাইভ পরীক্ষা হবে। সবাই এরকম ১ ঘন্টা, ধরেন ১ ঘন্টার মধ্যে আমরা মানে এখানে ধরেন যে আমরা যেমন জুমে পড়ছি এরকমই। বসে আপনারা প্রশ্ন উত্তর দাগাবেন। মানে এরপরে আমরা আবার দেখব যে কার সর্বোচ্চটা হইলো বা কার কোথায় প্রবলেম সেটা আমরা এখানে বসে বসে সমাধান দেব। তাহলে এইভাবে আমরা আমাদের টপিক যখন শেষ হয়ে যাবে, সিলেবাস ইনশাল্লাহ যখন শেষ হয়ে যাবে, তখন আমরা আবার এইভাবে আপনার এমসিকিউ স্টাইলে পরীক্ষা দিতে পারি। ঠিক আছে? তারপর আমরা এখানে ফ্রি হ্যান্ড রাইটিং চেষ্টা করতে পারি। তাহলে আপনি গ্রুপের এই কার্যক্রমগুলো রান করতে পারলে বা সবাই যদি পরিশ্রমী হন, ঠিক আছে? তখন কিন্তু অনেক প্রকার সম্ভাবনা কিন্তু এখানে আছে। মানে একসাথে বসে অনেক কিছু হওয়া যাবে। দেখেন তাহলে এটা কি হতে পারে? আমাদের তৌহিদুল ইসলাম ভাই উত্তর দিছেন, মেনি গোটস আর গ্রেজিং অ্যান্ড ফিউ শিপ। তো দেখেন এই যে এই কথাটা আছে যে আমরা এর আগে গতকাল আমরা যে রুলসটা পড়াইছিলাম বা বলছিলাম একসাথে, সেখানে ফিউ মেনি যদি থাকে তাহলে ভার্বটা প্লুরাল হবে। এই যে দেখেন এই যে ফিউ কথাটা আছে, এই জন্য আমাদের এখানে প্লুরাল হবে। তাহলে আমাদের কিছু শব্দ আছে যেগুলো আমরা গতকাল বলছিলাম, সেভারাল, ফিউ, মেনি, এগুলো যদি থাকে তাহলে সাবজেক্ট, যদি ফিউ, মেনি, সেভারাল এসব শব্দগুলো থাকে তাহলে প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব, প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। আচ্ছা তাহলে এখানে দেখেন যে এই যে ফিউ শিপ, এই শিপ দ্বারা এখানে অনেকগুলা ভেড়া গুলাকে বলা হয়েছে। তাহলে এখানে এরপরে আপনার ভার্বটা প্লুরাল হয়ে গেছে। ফিউর পরে প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। তাহলে মেনি এবং ফিউ এগুলোর পরে প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। যে এই যে তৌহিদ ভাই ব্যাখ্যা দিলেন যে ফিউ, মেনি, আরো কতগুলো শব্দ আছে। ফিউ আছে, মেনি আছে, সেভারাল আছে, আদার আছে, আদার্স আছে। দেখেন আমি আবারও রুলসটা লিখি যে সেভারাল, তারপর হচ্ছে আপনার ফিউ, তারপর হচ্ছে আপনার মেনি। আমরা গতকাল আবার মেনি এর একটা ব্যতিক্রমও দেখেছিলাম যে এ মেনির রুলসটা মনে আছে কারো? আদার্স, এগুলোর পরে আপনার প্লুরাল হ্যাঁ ভার্ব। ভাইয়া আছে তো। যে এ মেনিটা একটু বলেন যে মেনি, এ মেনি যদি থাকে, মানে সরি মেনি এ বা অ্যান যদি থাকে তাহলে সিঙ্গুলার হবে। তাহলে এখানে রুলসটা হচ্ছে মেনি এ অথবা অ্যান যদি থাকে তখন আবার সাবজেক্ট, সরি ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। এটা মনে রাখবেন। মেনি থাকলে প্লুরাল, কিন্তু মেনি এ বা অ্যান থাকলে সিঙ্গুলার। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে নাম দিয়ে, নান একটা টপিক আছে, সেটা নিয়ে আমরা কথা বলি। আহ, দেখেন, তো আমরা এখানে অল দ্য বুকস হ্যাভ, আমাদের কিছু প্রশ্ন আছে আজকের যেগুলো আমরা কিছুক্ষণ পরে একসাথে বসে উত্তর করব। তবে ওই প্রশ্নগুলো আমাদের আদরি আপু আছে, উনি কিছু ডিফিকাল্ট, মোটামুটি একটু কঠিন লেভেলের প্রশ্নই করছে। উনি থাকলে সুন্দর হইতো যে ওনার প্রশ্নগুলো ওনাকে সহকারে আলোচনা করলে। এখন চিন্তা করতেছি যে উনি যদি কালকেও যদি উনি থাকে তাহলে তো ওনাকে সহকারে আলোচনা করব। কিন্তু কালকে যদি উনি না থাকে তাও আমরা ওনাকে ছাড়াই আলোচনাটা করে ফেলবো। আর রহমা আপু যেগুলো অ্যান্সার যেগুলো বলছেন, এগুলো আপনাকে আজকে অ্যান্সারটা আপনাকে দেওয়া হবে। আপনিও কিছু ভালো ভালো প্রশ্ন নিয়ে আসছেন। আপনাদের প্রশ্নগুলো আমার লেখা আছে। আচ্ছা বলেন, অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড দেয়ার ভাইয়া ড্যাশ আমি লেফট। একটু পরে এখানে যাব, কি এখন হইতে পারে? চলে যাচ্ছি। এখানে চেষ্টা করেন। There is অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড দেয়ার ড্যাশ লেফট।
এটা সিইউতে আসছে, জি ইউনিটে 16-17-তে। একটু ডিফিকাল্ট প্রশ্ন, একটু। আমাদের অনেকেরই কারেন্ট চলে যাচ্ছে, বিটিএফও লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা চালিয়ে যাচ্ছি। দেখেন, তাহলে এখানে অল দ্য বুকস হ্যাজ বিন সোল্ড, দেয়ার ডেস লেফট। এখানে দেখেন যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটাতে আসছি, এই মূর্তির সংখ্যা কমে গেছে, কিন্তু তারপরে আমরা আহ, মানে আগে যাবো সামনের দিকে। ঠিক আছে, কারোর জন্য বসে থাকা যাবে না। অল দ্য বুকস, অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড, এখানে দেখেন যে দেয়ার ডেস লেফট। এখানে বুঝতে হবে যে নানের একটা যে রুলসটা, সেটা আমি প্রথমে বলি, যে আপনার নান দ্বারা, নানের পরে আপনার সিঙ্গুলার সিঙ্গুলার নাউন বা প্রোনাউন হবে। আবার আপনার সিঙ্গুলার নাউন, সরি সিঙ্গুলার, আমি ভুল বললাম, যে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব অথবা প্লুরাল, অথবা আপনার প্লুরাল ভার্ব হতে পারে। মানে নানের পরে, মোট কথা নানের পরে সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। আর কিন্তু নান অফের পরে মূল রুলসটা আগে লিখি, এরপর আমরা ব্যতিক্রমগুলো নিয়ে বলবো। কিন্তু নান অফ যদি থাকে, নানের পরে যদি একটা অফ থাকে, তাহলে আপনার প্লুরাল নাউন, প্লুরাল নাউন হবে, আর সিঙ্গুলার ভার্ব হবে, ভার্ব হবে। তাহলে এবার সিঙ্গুলার ভার্ব হবে। এখন দেখেন যে অল দ্য বুক হ্যাভ বিন সোল্ড, এখানে সবগুলা বই বিক্রি হয়ে গেছে। তাহলে দেয়ার ডেস লেফট, এখানে বোঝানো হচ্ছে নান সাধারণত সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্ব দুইটাই নেয়, তবে আপনাকে দেখতে হবে নান দ্বারা যদি প্লুরাল কোনো কিছুকে নির্দেশ করা হয়, বাক্যে যদি কোনো প্লুরাল সেন্স দেয়, তখন আপনাকে প্লুরাল ভার্ব নিতে হবে। এখন প্লুরাল সেন্স কিভাবে দেখেন, অল দ্য বুক, অল দ্য বুকস, সবগুলা বই। দেখেন এই সবগুলা বই নিয়ে কথা বলা হচ্ছে, আর এই সবগুলা বইকে, যেখানে সবগুলা বই ছিল, এটা দ্বারা ইন্ডিকেট করা হয়েছে দেয়ার দ্বারা। তার মানে এই যে এই দেয়ার দ্বারা বোঝানো হচ্ছে অল দ্য বুকস, সবগুলা বই কি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। তাহলে এখন কি, এবার কি আপনি ইজ নান বলবেন, নান লেফট? অবশ্যই না, কারণ বইতে একটা নাই, সবগুলাই বিক্রি হয়ে গেছে। তাহলে এই যে এই দেয়ার দ্বারা এখানে সবগুলা বইকে নির্দেশ করা হচ্ছে, সবগুলা বই বিক্রি হয়ে গেছে। তাহলে অবশ্যই যে যে নানটা আছে, এই নানের সাথে প্লুরাল ভার্বই হবে, মানে আর নান লেফট, যে একটা বইও মানে অবিকৃত অবস্থায় নাই বা পড়ে নাই। ঠিক আছে, তাহলে দেখেন যে এখানে তাহলে দেখতে হবে যে নান সাধারণত সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্ব দুইটাই নেয়, কিন্তু আপনাকে দেখতে হবে এই নান দ্বারা যদি কোনো প্লুরাল কোনো কিছুকে নির্দেশ করে, নান আর লেফট, এই নান দ্বারা বোঝানো হচ্ছে এই যে দেখেন অল দা বুকস, এই যে দেয়ার, দেয়ার মানে কোথায়, যেখানে সবগুলা বই ছিল তার একটা বইও নাই। কোন বইগুলা, এই বইগুলা। তাহলে এই যে দেখেন এই যে নানকে নির্দেশ করা হচ্ছে অল দা বুকস দ্বারা। ঠিক আছে, এই দেয়ার কাকে নির্দেশ করতেছে, অল দা বুকসকেই বারবার বলতেছে, যে যেখানে সবগুলা বই ছিল সেখানে কি একটা বইও এখন আর নাই। এই যে নান, নান অল দা বুকসকে, সবগুলা বইকে নির্দেশ করা হচ্ছে, এই জন্য আপনাকে এখানে প্লুরাল ভার্ব নিতে হবে। এবার আমরা আরেকটা সেন্টেন্স দিকে দেখি। এটা হচ্ছে আপনার 183। এই প্রশ্নগুলো এখন বর্তমানে বেশি আসে। নান অফ দ্য স্টুডেন্ট, নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ এ কার। এবার এতে হচ্ছে আপনার হ্যাজ, বিতে হচ্ছে আপনার হ্যাভ, সিতে হচ্ছে আপনার হ্যাভ গট, আর ডিতে হচ্ছে ওন। এখন এখন চেষ্টা করেন, নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ এ কার, এখন কি হবে? আমাদের তৌহিদ ভাই অ্যান্সার দিয়ে দিচ্ছেন যে হ্যাজ হবে, অবশ্যই হ্যাজ হবে, কারণ নান অফ এর পরে আপনার প্লুরাল নাউন, প্লুরাল নাউন হয়েছে। দেখেন এই যে নান অফ দ্য স্টুডেন্টস,
প্লুরাল নাউন হয়েছে, এরপরে সিঙ্গুলার ভার্ব, এখানে সিঙ্গুলার ভার্ব একটাই আছে, হ্যাজ এ কার। ঠিক আছে, আচ্ছা এখন এবার আরেকটা সেন্টেন্স লেখেন, আরেকটা সেন্টেন্স দেখাচ্ছি আমরা একসাথে। নান ড্যাশ হেল্পলেস because they can always try, always try। আচ্ছা এবার বলেন এখানে কোনটা হবে? ও আচ্ছা সরি, আমি তো এখনো অপশনই দিইনি। আর তারপরে বিতে হচ্ছে ইজ, সিতে হচ্ছে ওয়ার, ডিতে হচ্ছে ওয়াজ। তাহলে আমাদের এখানে আপনারা তাওহিদ ভাই অ্যাডভান্স লেভেলের মানুষ, উনি অ্যান্সার দিয়ে দিচ্ছে। আমাদের জান্নাতুল তুহাফা রহমাফ আপনাদের জন্য ব্যাখ্যা করে দিচ্ছি। তাওহিদ ভাই যেহেতু অ্যান্সার করতেছে উনি বুঝতেছে এগুলা। নান ড্যাশ হেল্পলেস, এগুলো আপনারাও পারবেন, তুহাফুরও ধরতে পারছেন তো, কিন্তু তারপরে আমার মুখ থেকে আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। নান ড্যাশ হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, এই যে এই দে দ্বারা যারা যারা আপনার কারা হেল্পলেস হবে না বা কারা আশাহত হবে না, যারা অলওয়েজ ট্রাই, যারা সর্বদা চেষ্টা করতেছে। তাহলে এই যে নান দ্বারা এই যে দেরকে বোঝানো হচ্ছে যে তারাই হোপলেস হবে না, হেল্পলেস হবে না, যারা সর্বদাই চেষ্টা করতেছে। তাহলে এখন যেহেতু এখানে যে এই নাম দ্বারা দেকে বোঝানো হচ্ছে, দেকে বোঝানো হচ্ছে যে ওই সকল লোকগুলা যারা অলওয়েজ চেষ্টা করছে তারা হেল্পলেস হবে না। তাহলে দেখেন এই নাম দ্বারাকে একজনকে বোঝানো হচ্ছে? অবশ্যই না, এই নাম দ্বারা এখানে অনেকজন লোককে বোঝানো হচ্ছে। আর চেষ্টা তো শুধু তো হার্ডওয়ার্ক তো শুধু আপনি করতেছেন না, অনেক মানুষ হার্ডওয়ার্ক করতেছে। ঠিক আছে, তবে সবার হার্ডওয়ার্কের সিস্টেম একরকম না। আপনি যদি একটু ইউনিকভাবে হার্ড ওয়ার্ক করেন তাহলে ইনশাল্লাহ আমরা সাকসেস হব। আমরা এখানে একসাথে বসে আসলে ইউনিকভাবে হার্ড ওয়ার্ক করার চেষ্টা করতেছি, যাতে আপনার চিন্তাগুলোর সাথে আরেকজনের চিন্তা ম্যাচ হয় কিনা দেখবেন, এটার জন্য। তাহলে এখানে যে দে ক্যান অলওয়েজ ট্রাই, তাহলে এখানে দে দ্বারা আসলে নানকে বোঝানো হচ্ছে, বা এই নান দেকে নির্দেশ করতেছে ওই সকল লোকগুলা যারা সবসময় চেষ্টা করে তারা কখনো হেল্পলেস হবে না। তাহলে এই নানের পরে এই জন্যই আমাদের এখানে যেহেতু দেকে বোঝানো হচ্ছে, আর নান দ্বারা যদি বহু বচন কাউকে বোঝানো হয়, বেশি কোনো বোঝানো হয়, যদি ফুরুয়াল কাউকে বোঝানো হয়, তখন নান এই ফুরুয়াল ভার্ব নেবে। যদি সিঙ্গুলার কাউকে বোঝানো বুঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব নেবে, প্লুরাল কাউকে নির্দেশ করলে প্লুরাল ভার্ব নেবে। তাহলে এখানে আর হবে অ্যান্সার। এবার এবার আমি এবার আপনাদেরকে একটা সেন্টেন্স দিচ্ছি, এবার আপনারা বলবেন যে এখানে কোনটা হবে। নান বাট দ্য ব্রেভ, এইটা আমাদের আদরি আপু দিছে গ্রুপে। ব্রেভ, দেখেন আমি আপনারা যত প্রশ্নই দেন আমি সবগুলাকে হাইলাইটস করি। এখন এগুলা যদি আপনাদের গ্রুপে যদি বসে বসে টাইপ করতে করতে আসলে বিরক্ত লাগে, মানে টাইপিং এ তো মানুষকে বোঝানো যায় না। যেহেতু আমাদের এখানে জুম মিটিং হয় এই জন্য আমরা অ্যান্সারগুলো কখনো মানে আহ, মানে গ্রুপে মেসেজে দিতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে আপনার অ্যান্সার লাগলে আপনি, আপনার যদি আসলেই যদি আপনার যদি খিদা থাকে বা আপনার সবার সাথে যদি আলোচনা করতে চান এটা নিয়ে, তাহলে আপনি অনলাইনে চলে আসেন। ঠিক আছে, আমাদের তো সুব্যবস্থা আছে সব কিছুর জন্য। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ বা ডিজার্ভস দ্য ফেয়ার। এখন বলেন তো এখানে যে কোনটা হইতে পারে? এখানে একটু চিন্তা ভাবনা করেন। আমাদের মনে হয় আর 10 মিনিট আমরা এখানে থাকতে পারবো একসাথে। আচ্ছা, তো যেহেতু আপনারা একটু বলতে, এইটার মজার বিষয় হচ্ছে এখানে দুটাই সঠিক, এই জন্য আমি এখানে দিলাম। আমাদের স্বপ্ন আদরি আপু মনে হয় উনি এই প্রশ্নটা করছিল যে নান বাট দ্য ব্রেভ। এখন খেয়াল করেন আমি দুটার ব্যাখ্যাই আপনাকে দিচ্ছি। নান বাট দ্য ব্রেভ, আপনি যদি ডিজার্ভ দ্য ফেয়ার দেন তাও রাইট অ্যান্সার। কেন? কারণ হচ্ছে, কারণ আমরা জানি
কারণ আমরা জানি দ্য ব্রেভ হচ্ছে, এই যে ব্রেভ হচ্ছে সাহসী অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে তাহলে এটা হবে ফ্লুরাল কমন নাউন, আর ফ্লুরাল কমন নাউনের সাথে ভার্বটা ফ্লুরাল হয়, ডিজার্ভ দ্য ফেয়ার। আচ্ছা, তাহলে 1 নম্বর ব্যাখ্যা এটা গেল, এই জন্য এটা ডিজার্ভটা ফ্লুরাল, মানে সঠিক অ্যান্সার। আবার নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, এই কথাটা আবার সত্য হলো কেন? ঠিক আছে, কারণ মানে এইটা আবার ডিজার্ভস কেন আপনি নিতে পারবেন, কারণ এটা একটা প্রবাদ বাক্য, মানে ভাগ্য, মানে সাহসীদের, মানে সাহসীদের, এটা মনে হয় যেন যে সাহসীদের জন্যই ভাগ্য না জানি এরকম একটা কিছু, এটা আমি হঠাৎ করে ভুলে গেছি জিনিসটা, যে এটা একটা প্রবাদ বাক্য। তা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে এর আগের একটা সেন্টেন্সে, যে যেখানে প্রবাদ বাক্য যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট সিঙ্গুলার হয়, সরি ভার্ব সিঙ্গুলার হয়, প্রবাদ বাক্যগুলোতে ভার্ব সিঙ্গুলার, সেই অনুসারে ডিজার্ভসও সঠিক। এখন রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে মাস্টার বই। ঠিক আছে, মাস্টার বইতে দুইটাই আছে, মানে আপনি যদি দ্য ব্রেভ ডিজার্ভস দেন তাও সঠিক, যদি দ্য দ্য ব্রেভ ডিজার্ভ দেন তাও সঠিক। অপশনে যদি একটা থাকে আরেকটা থাকবে না, বুঝছেন? অপশনে কখনো এখানে দুইটা একসাথে থাকবে না। আরেকটু আছে, জি বলেন। টাইম এন্ড ট্রাইড ওয়েট ফর নন। হ্যাঁ হ্যাঁ এখানে এখানে কিন্তু দুইটাই হয়, জি মানে সাবজেক্ট বার হ্যাঁ এগ্রিমেন্টের হ্যাঁ ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, এখানে আবার ওই হ্যাঁ এগুলো কিন্তু দুইটাই হয়। ঠিক আছে ভাইয়া, তো এরকম এইটাও হচ্ছে, এই যে এখন আমি যেটা বললাম এটা হচ্ছে এরকম, যে আপনার এখানে দুইটাই অ্যান্সার হয়ে যায়। হ্যাঁ, এই যে টাইম এন্ড টাইড, আপনার ওয়েটস ফর নান বা ওয়েট ফর নান, এই দুইটাই একসাথেই আপনার, এগুলো রেফারেন্স আছে, বুঝছেন? যে ভালো ভালো যেসব বইগুলো আছে যেগুলো আমরা গ্রামারের বাইবেল মনে করি, ওরা এখান থেকে অ্যান্সারগুলো দিই। তার মানে এখানে আমাদের দুইটাই সঠিক, আমাদের স্বপ্নবাদের ইয়াবুতে এখানে নাই। ঠিক আছে, উনি থাকলে ওনার এই কনফিউশনটা দূর হয়ে যেত, উনি যদি পরবর্তীতে রেকর্ড ভিডিও দেখে তাহলে ওনার সমস্যাটা থাকবে না। আচ্ছা, এবার তো আশা করি আপনারা এই যে নান নিয়ে আমরা যদি আরো সামনের দিকে কোনো কথাবার্তা থাকলে আমরা অবশ্যই আবার আগামী দিন আমাদের যে প্রেজেন্টেশনটা হবে সেখানে আমরা আরো কিছু ব্যতিক্রম নিয়ম টিয়ম নিয়ে কথাবার্তা বলবো। এখন আমরা একটু প্রশ্ন সলভের দিকে যাই, যেহেতু আমাদের আরশি আপু আছেন, তাহলে আপনার যে প্রশ্নটা আছে এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা এই যে আপনার যে প্রশ্নগুলো আমি এখানে লিখে রাখছি, ঠিক আছে, যেহেতু আপনাদেরকে বলছি যে আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন নিয়ে কথা বলবো, তাহলে কথা রাখতে হবে। দেখেন, আপনার প্রশ্ন এখন আপনি নিজেই উত্তর দিতে পারবেন, যে নান টু শো রেসপেক্ট দেয়ার। এখন এখানে কি হবে? দেখেন, নানের পরে আপনার সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্ব দুটাই হতে পারে, এখানে মাস্টার বই যেটা আছে সেটার উত্তর হচ্ছে শো। ঠিক আছে, এইটা দ্বারা বোঝানো হয়, এই শো দ্বারা বোঝানো হয় যে এখানে নান শো রেসপেক্ট দেয়, সেখানে অনেকেই ছিল কিন্তু কেউ রেসপেক্ট দেখায় না। নান মানে নো ওয়ান, একজনও সেখানে রেসপেক্ট দেখায় নাই। তাহলে এখানে নানের পরে সিঙ্গুলার ভার্বও হয়, প্লুরাল ভার্বও হয়, যেহেতু এখানে প্লুরালকে নির্দেশ করা হচ্ছে এই জন্য এখানে শো হবে, শো। আচ্ছা, এবার দ্য কারেক্ট সেন্টেন্স, এইটা অনেকেই ভুল করবে। ঠিক আছে, আমার বই তো এটা দাগানো আছে, মানে একটু ডেঞ্জারাস হিসেবে। তো সবাই চিন্তা করবে এটা যে দ্য রিচ মানে ধনীরা, দ্য রিচ দ্বারা, এখানে রিচ হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, তাহলে দ্য রিচ যদি হয় তাহলে তো এটা প্লুরাল কমন নাউন, তাহলে এখানে ডু নট, এই যে লস্ট ফর এভার, এটা তো সেন্টেন্সের গ্রামারাটিক্যালি ঠিক আছে, কিন্তু সেন্টেন্সের মিনিং হিসাবে এটা ঠিক নাই। দ্য রিচ মানে এইটার মিনিংটা হচ্ছে সম্পদ চিরদিন স্থায়ী থাকে না। এখন আপনারা কি ধনীরা চিরদিন স্থায়ী থাকেন, এটা কিন্তু কোনো কথা হইলো? ধনী তো জীবনে সারা জীবন বাঁচবে না, তাই না? সম্পদ সারা জীবন থাকতে পারে বা না থাকতে পারে, কিন্তু একটা মানুষ তো সারা জীবন থাকবে না, এই জন্য এখানে এই অ্যান্সারটা নেওয়া যাবে না। ঠিক আছে, এখানে বলা হচ্ছে লাস্ট ফর এভার, মানে সম্পদ চিরদিন স্থায়ী থাকে না বোঝানো হচ্ছে, এই সেন্টেন্সটার মিনিংটা হচ্ছে এটা। এই জন্য এটা গ্রামারেটিক্যালি সঠিক মনে হইলেও অর্থগত দিক দিয়ে এটার প্রবলেম আছে। তাহলে যে রিচেস ডু নট লাস্ট ফর এভার, এটা দ্বারা বোঝানো হচ্ছে সম্পদ, যে রিচেস মানে সম্পদ। ঠিক আছে, তাহলে এটা প্লুরাল সাবজেক্টের জন্য আপনার ডু হয়েছে, ডু নট লাস্ট ফর এভার, সম্পদ চিরদিন স্থায়ী থাকে না, এই জন্যই এটা সঠিক। আর বাকিগুলো তো কোনো সেন্টেন্সের সাথে মিলেই না, এগুলো হবেই না। তাহলে এইটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা অর্থগত দিক দিয়ে হচ্ছে না, কারণ সম্পদ চিরদিন স্থায়ী থাকে না, মিনিং হচ্ছে এটা। আর এখানে দ্য রিচ দ্বারা বুঝেছে ধনীরা চিরদিন স্থায়ী থাকে না, এই কথাটা তো এটা মানে এটা আসলে সেন্টেন্সের অর্থের সাথে যাচ্ছে না। এবার শেক্সপিয়ার ইজ অফ দ্য ভিউ দ্যাট, এখানে যে যাই বলুক, এই যে দেখেন সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আপনাকে গ্যাপের পরে তাকাইতে হবে, দ্য ইউজেস, এই যে দেখেন এটা প্লুরাল, তাহলে অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না, তাহলে অ্যাডজেক্টিভের পরে
এই যে এখানে যে ভার্ব থাকবে, যে গ্যাপটা থাকবে, গ্যাপের পরে যে আছে তার দিকে তাকাবেন, সে হচ্ছে আপনার প্লুরাল। এই যে দা ইউজেস, তাহলে এটা প্লুরাল, এই জন্য এখানে কি হবে, প্লুরাল ভার্ব নিবে। তাহলে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, ঠিক আছে, যেহেতু ভার্ব প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, এই জন্য ভার্ব প্লুরাল। আর সুইট কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না, অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না, এগুলো আপনারা জানেন। ইন ইনিমেটস অফ দ্য জুবলিন হোম, এটা দ্বারা হচ্ছে মানে এটা ডেশ ওয়েল। এখন দেখেন এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এটা এটা হলো কিশোর, মানে মানে সরি, এটা হলো বন্দি, মানে এখানে বলা হচ্ছে যে কিশোরদের উপর আহ, মানে বাই দেয়ার কেয়ারটেকার, এখানে বলা হচ্ছে যেরকম যে এই যে বন্দীদের উপর যে জেলে যারা আছে তারা খুব একটা ভালো আচরণ করতেছে না। এখন দেখেন আচরণটা কার উপর করা হচ্ছে, এটা ফেসিভ সেন্স। এই যে কেয়ারটেকার, এই যে দেখেন বাই দেয়ার কেয়ারটেকার, এটা দেখাই যাচ্ছে এটা হলো ফেসিভ ভয়েস। এই যে বাই দেয়ার কেয়ারটেকার, মানে কেয়ারটেকার যে যারা আছে তারা ওই যে বন্দীদের সাথে ভালো একটা আচরণ করতেছে না, তাহলে অবশ্যই খারাপ আচরণটা কার সাথে করতেছে, বন্ধুদের সাথে, ভালো আচরণটা সে করতেছে না, তাহলে এটা একটা ফেসিভ সেন্স দিচ্ছে যে বাই দেয়ার কেয়ারটেকার, মানে কেয়ারটেকার তাদের তারা এই যে দেখেন ট্রিটেড, ট্রিটেড একটা কথা আছে, মানে তাদের উপর অত্যাচারটা হচ্ছে, তাহলে তারা নিজেরা করতেছে না কিন্তু তাদের উপর অত্যাচারটা হচ্ছে, এটা ফেসিভ সেন্স। তাহলে ফেসিভ সেন্সে আর নট ট্রেডিং তো হবেই না, ঠিক আছে। আমরা জানি যে আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ফেসিভের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা আমি এখানে লিখছিলাম। যে দেখেন যে অবজেক্ট মানে মানে মূল মূল সেন্টেন্সে যেটা সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, সেটা শুরুতে চলে আসবে ফেসিভে। অবজেক্ট ওয়াজ ওয়্যার, এরপর হচ্ছে বিং, বিপিপি বাই বাকি যে সাবজেক্টটা, তাহলে এখানে ওয়াজ ওয়্যার এর পরে বিং আসবে। আর যদি নট আসতে হয় তাহলে তো ওয়াজ ওয়্যার এর পরেই নটটা আসবে, নেগেটিভে নট। তাহলে ওয়াজ ওয়্যার নট বিং বা বিপিপি বাই বাকিটা। তাহলে এখানে দেখেন যে এই স্ট্রাকচারের সাথে মিলতেছে এটা, যে ওয়্যার নট বিং, তারপরে ট্রিটেড, যে ওয়াজ ওয়্যার নট বিং, এরপর বিপিপি বারবার ফার্স্ট পার্টিসিপল। তাহলে আপনাকে এখানে বুঝতে হবে যে এখানে বন্দীদের উপর খারাপ অত্যাচারটা করা হচ্ছে, তাদেরকে ভালোভাবে দেখা হচ্ছে না, তাহলে দেখেন তার উপর কাজ করা হচ্ছে, পেসিভ ভয়েস, ঠিক আছে, সে সাবজেক্ট নিজে কাজ করতেছে না। তাহলে এটা হচ্ছে আপনার হচ্ছে পেসিভ ভয়েস, এই জন্য আমাদের এটা হবে না। আর পেসিভ ভয়েসের স্ট্রাকচার এখানে ফলো করা হয় নাই, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার ফলো করা হয়েছে, যেহেতু এটা পেসিভ ভয়েস এই জন্য এখানে ওয়ার নট বিং ট্রিটেড। এই যে বাই দেয়ার কেয়ারটেকার দ্বারা আপনাকে বুঝতে হবে, বা অর্থটার ফুল অর্থটার মিনিংটা করতে পারলে তখন আপনি ভালো করে বুঝবেন। তাহলে মনে রাখবেন যে গ্রামারের সাথে আমাদের অর্থের যে ভাবগত বিষয়টা সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা রহমা আরশিয়াপুর আপনার প্রশ্নের সলভ দেওয়ার চেষ্টা করতেছি। আপনি যে প্রশ্নগুলো করছেন সেখানে সবচাইতে আমাদের কিছুক্ষণ পরে আসলে লাইনটা চলে যাবে। আহ, এই যে ধরেন যে সর্বোচ্চ আর 1 মিনিট আছে, বা এখনই কেটে যাবে, তাহলে আমরা বাকি প্রশ্নগুলো অ্যান্সার কালকে দিই। আপনার কি বলেন? না মানে মেজরিটি মাইনরিটি নিয়ে আমাদের অনেক কথা বলতে হবে। আপনার এই প্রশ্নটা, যতগুলো প্রশ্ন করছেন সবচাইতে বেশি লজিক্যালি প্রশ্ন এটা ছিল, এবং এটা আমার আলোচনার বিষয়। তাহলে কালকে আমি এই যে মেজরিটি মাইনরিটি নিয়ে, সরি মেজরিটি নিয়ে আমি কালকে কথা বলবো আপনাদের সাথে। আমরা আচ্ছা ভাইয়া, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মেজরিটি নিয়ে এটা সবার সাথে কথা বলবো। দেখেন এই যে দা মুভি, এটা হচ্ছে সিঙ্গুলার, বুঝছেন? এই যে দা মুভি এটা একটা সিঙ্গুলার কথাকে বোঝানো হচ্ছে, তো এই জন্য ভার্বটা সিঙ্গুলার, এই জন্য টেক্স হবে এখানে। আচ্ছা এবার দেখেন আমরা বলছিলাম যে জিরান্ড পার্টিসিপল, জিরান্ড পার্টিসিপল ক্লোজ, ক্লোজ যেগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, মনে নাই মনে হয় আপনার? জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ ক্লোজ এগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। এই যে দেখেন এই যে প্রাইজিং, দেখছেন? এই যে দেখেন রাইটিং, এগুলো হচ্ছে কি আপনার এই যে দেখেন জিরান্ড পার্টিসিপল এগুলোর মধ্যে পড়ে, বুঝছেন? তাহলে এখানে আমরা এখানে কোনটা সেটা বাদ দিলাম, কিন্তু আমরা এটা জিরান্ড অথবা ভার্ব প্লাস আইএনজি আছে, হয়তোবা জিরান্ড হবে নয়তোবা পার্টিসিপল হবে, যেটাই হোক সেটা কোনো বিষয় না, আমরা ওগুলো পরে আলোচনা করব। তবে যেহেতু ভার্ব প্লাস আইএনজি অবস্থায় আছে আর এটা বাক্যের সাবজেক্ট হিসেবে আছে, এরপরে আপনার লেটার থাকুক আর এর লাইক থাকুক সেটা দেখার দরকার নেই, আপনার এটা সিঙ্গুলার হবে। তাহলে মনে আছে আপনারা সিঙ্গুলার। পিছনের যেই লেকচারগুলো সেখানে দেখবেন লেখা আছে জিরান্ড পার্টিসিপল যেগুলো আছে এগুলো, এই যে আমি একসাথে লিখে দিছিলাম যে এটা থাকলে আপনার ভার্বটা সিঙ্গুলার হবে। যে ক্লোজ এগুলা হ্যাঁ আপনি হ্যাঁ এই যে লিখতেছিলেন। জিপিআইসিবি ইকুয়াল টু সিঙ্গুলার, বুঝছেন? সেই থেকে এখানে আসছে, এবং আপনাকে তাহলে আপনি বুঝতেছেন যে এখানে